আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা হরর ডায়েরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ঘটনাটি এমন একজনের জীবনে ঘটেছিল যিনি হয়তো আপনারই মতো একদিন হঠাৎ বদলি হয়ে একদম অচেনা একটা জায়গায় গিয়ে উঠেছিলেন। ভেবে দেখুন তো, রাত নেমে এসেছে, চারদিকে নদীর কুয়াশা, আর আপনি জানেনও না যে ঘরে আজ রাতে ঘুমোতে যাচ্ছেন সেই ঘরের দেওয়ালের ওপাশে কি লুকিয়ে আছে। প্রথম কয়েক মিনিটেই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই গল্পে একটা পুরনো লাল কাপড়ে ঢাকা কুয়োর কথা বারবার আসবে। সেই কুয়োর আসল রহস্য কি তা আমি এখনই বলছি না, পুরো ঘটনাটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আপনাদেরও যদি এমন কোনো বাস্তব ভৌতিক অভিজ্ঞতা থাকে, আমাদের ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাল্লাহ। চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি পাঠিয়েছেন কুড়িগ্রামের চর এলাকা থেকে। নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন তিনি। তার ভাষাতেই শুনি। আসসালামু আলাইকুম। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। 2 বছর আগে আমার বদলি হয় ব্রহ্মপুত্রের একটা দুর্গম চরের স্কুলে। আমার সাথে ছিল আমার স্ত্রী নাসরিন আর আমাদের 6 বছরের ছেলে রাফি। তার আগে বলে রাখি, আমি সারা জীবন শহরেই বড় হয়েছি। নদীর চর, বালুর মাটি, নৌকায় ঘন্টার পর ঘন্টা যাত্রা, এসব আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা ছিল। বদলির খবর পাওয়ার পর প্রথমে মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু চাকরির প্রয়োজনে যেতেই হতো। নাসরিনও প্রথমে দ্বিধায় ছিল, তবে আমাকে বলেছিল, যেখানেই যাও একসাথে থাকবো, চিন্তা করো না। যেদিন আমরা চরে পা রাখি তখন সন্ধে পেরিয়ে গেছে। নৌকা থেকে নেমে দেখি চারদিকে ধুধু বালু চর, দূরে হালকা আলো জ্বলছে গ্রামের ঘরগুলোতে। নদীর পাড় থেকে একটা ভেজা মাটির গন্ধ ভেসে আসছিল। বাতাসে ছিল কেমন একটা ভারী নীরবতা, যেন পুরো এলাকাটা নিজে থেকে কিছু একটা লুকিয়ে রেখেছে। নৌকার মাঝি ছিলেন মতিউর নামের এক প্রৌঢ় জেলে। আমাদের মালপত্র নামাতে সাহায্য করতে করতে তিনি হঠাৎ বললেন, স্যার, একটা কথা বলি, কিছু মনে করবেন না। এই চরের রাতে একা একা ঘোরাঘুরি কম করবেন, বিশেষ করে স্কুলের পেছনের বাঁশবনের দিকে না যাওয়াই ভালো। আমি হেসে জিজ্ঞেস করলাম, কেন, ওখানে কি আছে? মতিউর মিয়া একটু ইতস্তত করে বললেন, থাকুক না স্যার, কিছুদিন নিজেই বুঝে যাবেন। বলে তিনি আর কথা বাড়ালেন না, তাড়াতাড়ি নৌকা নিয়ে ফিরে গেলেন। আমার মনে খচখচ করতে লাগলো, কিন্তু ক্লান্তির কারণে বেশি মাথা ঘামালাম না। আমাদের থাকার জন্য স্কুলের পাশেই একটা পুরনো টিনের ঘর ঠিক করা হয়েছিল। ঘরটা একসময় জমিদারের গোলাঘর ছিল বলে শুনেছিলাম। নাসরিন ঘরে ঢুকেই বলল, এখানে থাকতে হবে? এত স্যাঁতস্যাঁতে কেন জায়গাটা? আমি হেসে বললাম, কয়েকদিন যাক, ঠিক হয়ে যাবে। রাফি তখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল আমার কোলে। রাতের খাবার সেরে আমরা শুয়ে পড়লাম, কিন্তু আমার ঘুম আসছিল না। বাইরে থেকে মাঝে মাঝে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছিল, যেন কেউ ধীরে ধীরে ঘন্টা বাজাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কোনো গরুর গলার ঘন্টা হবে, কিন্তু শব্দটা একটা নির্দিষ্ট ছন্দে বাজছিল, যেন কেউ ইচ্ছে করে বাজাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল, আর তার বদলে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। এমন নীরবতা যেন কেউ কান পেতে শুনছে আমরা জেগে আছি কিনা। পরদিন সকালে স্কুলে গিয়ে হেডমাস্টার কুদ্দুস স্যারের সাথে দেখা হলো। বয়স্ক মানুষ, চোখে মোটা চশমা। আমাকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন। স্যার বললেন, নতুন এসেছেন তো, ভালো থাকার চেষ্টা করবেন, তবে একটা কথা মনে রাখবেন, স্কুলের পেছনে যে বাঁশঝাড়টা আছে, ওখানে যে পুরনো কুয়োটা লাল কাপড়ে বাঁধা, তার কাছে কখনো যাবেন না, বিশেষ করে সন্ধ্যের পর তো একদমই নয়। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি আছে ওখানে?
স্যার একটু চুপ করে থেকে বললেন, এটা গ্রামের পুরনো নিয়ম, মানলে ভালো থাকবেন, না হলে পস্তাবেন, এর বেশি এখন জিজ্ঞেস করবেন না। আমি ব্যাপারটা তেমন গুরুত্ব দিইনি, ভেবেছিলাম গ্রামের মানুষের কোনো কুসংস্কার হবে। সেদিন বিকেলে বাজারের পথে আমার পরিচয় হয় রহিমা খালা নামের এক বৃদ্ধ ধাত্রীর সাথে, যিনি এই চরের প্রায় প্রতিটা শিশুর জন্মের সময় হাজির থেকেছেন। তিনি নাসরিনকে দেখে খুব যত্ন করে কথা বলেন, রাফির মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ে দেন। যাওয়ার আগে তিনি হঠাৎ নাসরিনের হাত চেপে ধরে বলেন, বোন, তোমার ছেলেটাকে চোখে চোখে রেখো, বিশেষ করে বিকেলের পর। এই চরের বাতাসে কিছু জিনিস আছে যা শিশুদের বেশি টানে। নাসরিন ভয় পেয়ে জিজ্ঞেস করে, কি রকম জিনিস খালা? রহিমা খালা শুধু বলেন, সময় হলে বুঝবে, এখন বলে ভয় দেখাতে চাই না। বলেই তিনি দ্রুত পায়ে হেঁটে চলে যান। সেই রাতে নাসরিন আমাকে পুরো ঘটনা বলল, আর আমরা দুজনেই ঠিক করলাম রাফিকে যতটা সম্ভব চোখে চোখে রাখব। কিন্তু চরের জীবনের সময় বড় অদ্ভুতভাবে কাটে। স্কুলের কাজ, বাজার করা, ঘর গোছানো, এসবের মধ্যে দিন কিভাবে ফুরিয়ে যেত টেরই পেতাম না। এক সপ্তাহের মধ্যেই আমরা কিছুটা গা সওয়া হয়ে গিয়েছিলাম নতুন পরিবেশে, আর রহিমা খালার সতর্কবাণীও ধীরে ধীরে মনের কোণে চাপা পড়ে গিয়েছিল। কয়েকদিন কেটে গেল। রাফি স্কুলের মাঠে খেলতে ভালোবাসত। একদিন বিকেলে আমি ক্লাস শেষ করে দেখি রাফি বাঁশঝাড়ের দিকে দৌড়ে যাচ্ছে একটা বল ধরতে। আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু ততক্ষণেও ঝোপের ভেতর ঢুকে গেছে। আমি দৌড়ে গিয়ে দেখি রাফি একটা পুরনো কুয়োর সামনে দাঁড়িয়ে। কুয়োর মুখ লাল রঙের একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢাকা, তার উপর কয়েকটা মোটা দড়ি দিয়ে বাঁধা। কাপড়টা এত পুরনো হয়ে গেছে যে রং প্রায় কালচে হয়ে গেছে। রাফি বলল, বাবা, এখানে কে যেন গুনগুন করে গান গাইছিল। আমি ওকে কোলে তুলে নিয়ে দ্রুত সেখান থেকে সরে এলাম। মনটা কেমন খারাপ হয়ে গেল, কিন্তু তখনও বুঝিনি সামনে কি অপেক্ষা করছে। সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে নাসরিন বলল, রাফির গায়ে আজ থেকে হালকা জ্বর জ্বর ভাব। আমি ভাবলাম রোদে খেলার কারণে হয়তো। পরদিন সকালে নাসরিন আমাকে একটা অদ্ভুত কথা বলল। রাতে নাকি ও ঘুম ভেঙে দেখে রাফির বিছানার পাশে জানালাটা খোলা, অথচ রাতে শোয়ার আগেও নিজে হাতে জানালা বন্ধ করেছিল। জানালার পাশে মেঝেতে সরু সরু ভেজা বালুর দাগ ছিল, যেন কেউ বাইরে থেকে হেঁটে এসে জানালার কাছে দাঁড়িয়েছিল। নাসরিন প্রথমে ভেবেছিল আমি হয়তো রাতে উঠে জানালা খুলেছি, কিন্তু আমি সারা রাত ঘুমিয়েছিলাম বলে জানালাম। এই কথা শুনে নাসরিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু পরের 3 দিনে রাফির অবস্থা আরো অদ্ভুত হতে লাগলো। ও রাতে ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলতো, যেন কারোর সাথে কথা বলছে। একদিন রাতে আমি জেগে উঠে দেখি রাফি বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে আছে, চোখ খোলা, কিন্তু যেন ঘুমের মধ্যেই। ও বলছিল, আমি আসছি, তুমি ডাকছো কেন? আমি জোরে ধরে ডাকলাম। ও চমকে উঠে স্বাভাবিক হয়ে গেল। জিজ্ঞেস করলে বলল ও কিছুই মনে করতে পারছে না। তার 2 দিন পর আরেকটা ঘটনা ঘটল যা আমার মনে আজও স্পষ্ট গেঁথে আছে। বিকেলবেলা মতিউর মিয়া আমার সাথে দেখা করতে এলেন, মুখে উদ্বেগের ছাপ। তিনি বললেন, স্যার, কাল রাতে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় আমি স্কুলের পেছনের বাঁশবনের দিক থেকে একটা বাচ্চা ছেলের গলার স্বর শুনেছি, ঠিক আপনার ছেলের গলার মতোই। কিন্তু তখন তো আপনার ছেলে ঘরেই ঘুমোচ্ছিল, তাই না? আমি চমকে উঠলাম, কারণ সেই রাতেই তো রাফিকে জানালার পাশে জেগে বসে থাকতে দেখেছিলাম। মতিউর মিয়ার কথা শুনে আমার বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পরদিন আমি কুদ্দুস স্যারের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললাম। স্যারের মুখ শুকিয়ে গেল। স্যার বললেন, আপনার ছেলে কি ওই কুয়োর কাছে গিয়েছিল? আমি মাথা নাড়লাম। স্যার দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে আপনাকে পুরো ঘটনা জানতে হবে, বসুন। স্যার বলতে শুরু করলেন, বহু বছর আগে এই চরে এক মহিলা থাকতেন, নাম ছিল রহিমার মা।
তার স্বামী নদীতে ডুবে মারা যাওয়ার পর তিনি একা হয়ে যান। মানুষ বলতো তিনি নাকি রাতে নদীর পাড়ে একা একা বসে কার সাথে যেন কথা বলতেন। ধীরে ধীরে গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করে। একদিন গ্রামের একটা শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তাকে ওই কুয়োর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। শিশুটি সারা জীবন আর ঠিকমতো কথা বলতে পারেনি। এরপর একে একে আরো কয়েকজন শিশু একই রকম অদ্ভুতভাবে অসুস্থ হতে থাকে, যারা ওই কুয়োর কাছে গিয়েছিল। গ্রামের মুরব্বীরা বুঝতে পারেন রহিমার মার সাথে এর সম্পর্ক আছে। এক রাতে গ্রামের কয়েকজন লোক দেখতে পান তিনি কুয়োর ধারে বসে অদ্ভুত স্বরে কিছু বলছেন, আর তার ছায়া স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা দেখা যাচ্ছে। স্যার আরও বলেন, শোনা যায় রহিমার মা মৃত সন্তানের জন্য এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে তিনি বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলতেন তার ছেলে ফিরে আসবে, শুধু কাউকে ওই কুয়োর কাছে পাঠিয়ে দিতে হবে। গ্রামের মানুষ প্রথমে ভেবেছিল এটা শোকের কারণে তার মাথা খারাপ হয়ে যাওয়ার লক্ষণ, তাই তারা তাকে এড়িয়ে চলত, সাহায্য করেনি। এই অবহেলাই হয়তো পরে অনেক বড় রূপ নেয়। তার কিছুদিন পরই রহিমার মা হঠাৎ মারা যান। শোনা যায় তার মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই কুয়োর একদম কিনারায়, মুখ কুয়োর দিকে ফেরানো অবস্থায়। কিন্তু তার মৃত্যুর পর থেকেই কুয়োর আশেপাশে অদ্ভুত ঘটনা বাড়তে থাকে। রাতে কুয়ো থেকে গুনগুন গানের শব্দ শোনা যেত, যেন কেউ একটা শিশুকে ঘুম পাড়াচ্ছে। গ্রামের এক বৃদ্ধ হুজুরের পরামর্শে কুয়োর মুখ লাল কাপড় দিয়ে বেঁধে তার উপর নির্দিষ্ট দোয়া পড়ে সিল করে দেওয়া হয়। তারপর থেকে গ্রামে শান্তি ফিরে আসে। কিন্তু নিয়ম ছিল ওই কাপড় কখনো খোলা যাবে না, কেউ যেন সন্ধ্যের পর ওখানে না যায়, আর কোনো শিশু যেন কখনো ওই জায়গার নামও উচ্চারণ না করে। স্যার হঠাৎ একটু থেমে বললেন, আরেকটা কথা আপনাকে বলা দরকার। রহিমা খালা, যার সাথে আপনার স্ত্রীর পরিচয় হয়েছে, তিনি আসলে সেই রহিমার মায়েরই দূর সম্পর্কের ভাগ্নি। ছোটবেলা থেকে তিনি এই ঘটনার সাক্ষী, তাই তিনি সব সময় নতুন পরিবারদের সাবধান করার চেষ্টা করেন, কিন্তু পুরো ঘটনা খুলে বলতে ভয় পান। ফাঁদে মানুষ তাকে অপয়া মনে করে। স্যার বললেন, আপনার ছেলে হয়তো কাপড়ের বাঁধন একটু নাড়িয়ে ফেলেছে, নয়তো ওই জায়গার নীরবতা ভেঙে ফেলেছে নিজের অজান্তে। এখন যা হচ্ছে এটা এড়ানো কঠিন হয়ে যাবে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়। আমি জিজ্ঞেস করলাম, এখন কি করা যায় স্যার? স্যার বললেন, গ্রামের হুজুর সাহেবের কাছে যেতে হবে, উনি এসব ব্যাপারে অভিজ্ঞ। কিন্তু তার আগে বলে রাখি, এই এলাকার মানুষ এসব নিয়ে কথা বলতে চায় না, অলক্ষণে মনে করে। আপনি নিজে গিয়ে বিনয়ের সাথে সাহায্য চাইতে হবে। সেই বিকেলেই আমি হুজুর সাহেবের ঘরে গেলাম। বয়স্ক মানুষ, নুরানি চেহারা। পুরো ঘটনা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আপনার ছেলেকে নিয়ে আসুন, আজ রাতেই দেখতে হবে ব্যাপারটা কত দূর গড়িয়েছে। সন্ধ্যার পর আমি নাসরিন আর রাফিকে নিয়ে হুজুরের ঘরে গেলাম। হুজুর সাহেব রাফির মাথায় হাত রেখে কিছুক্ষণ দোয়া পড়লেন। এরপর তিনি বললেন, ছেলেটা ভালো আছে এখনো, তবে ওর ভেতরে একটা টান তৈরি হয়েছে ওই জায়গার দিকে। এটা যদি বাড়তে দেওয়া হয় তাহলে সমস্যা জটিল হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কি করব হুজুর সাহেব? তিনি বললেন, আজ রাতে আমাকে ওই কুয়োর কাছে যেতে হবে, আপনাকেও সাথে যেতে হবে, কারণ আপনার পরিবারের সাথেই এই টান তৈরি হয়েছে। তবে আপনার স্ত্রী আর ছেলে ঘরেই থাকবে, দরজা বন্ধ করে, আর কোনো অবস্থাতেই বাইরে বেরোবে না যতক্ষণ না আমি ফিরে ডাকি। নাসরিন ভয় পেয়ে বলল, আপনি সাবধানে থাকবেন। রাত গভীর হওয়ার পর আমি আর হুজুর সাহেব বাঁশ ঝাড়ের দিকে রওনা দিলাম, হাতে একটা লণ্ঠন আর কিছু নির্দিষ্ট জিনিসপত্র। বাতাস সেই রাতে অস্বাভাবিক রকম থমথমে ছিল।
বাঁশের পাতাগুলো নিজে থেকেই যেন কাঁপছিল, অথচ বাতাস প্রায় ছিল না। কুয়োর কাছে পৌঁছতেই লণ্ঠনের আলো কেঁপে উঠল। চারদিকের বাঁশ পাতাগুলো হঠাৎ যেন নিজে থেকেই স্তব্ধ হয়ে গেল, একটুও নড়ছিল না, অথচ একটু আগেও হালকা বাতাস বইছিল। হুজুর সাহেব আমাকে বললেন, আপনি এখানেই দাঁড়ান, একদম নড়বেন না, আর যা শুনবেন তার উত্তর দেবেন না। তিনি এগিয়ে গিয়ে কুয়োর চারপাশে কিছু নির্দিষ্ট বাক্য পড়তে শুরু করলেন। প্রথম কয়েক মুহূর্ত কিছুই হলো না, শুধু তার গলার স্বর অন্ধকারে ভেসে বেড়াতে লাগলো। তারপর হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা গুনগুন শব্দ ভেসে এলো। ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগলো। মনে হলো কেউ একটা পুরনো ঘুমপাড়ানি গান গাইছে, কিন্তু গলার স্বরটা অস্বাভাবিক রকম ভাঙা, যেন একই সাথে একজন নারী আর একজন শিশুর গলা মিশে আছে তাতে। আমি খেয়াল করলাম লণ্ঠনের শিখাটা ধীরে ধীরে নীলচে হয়ে যাচ্ছে। হুজুর সাহেবের কপালে ঘাম জমতে শুরু করেছে, কিন্তু তিনি থামলেন না। তারপর সেই স্বর হঠাৎ বদলে গিয়ে বলল, তুমি আমার ছেলেকে কেন ডাকছো? ও তো আমার কাছে আসবে বলেছিল। আমার সারা শরীর হিম হয়ে গেল। মনে হলো যেন গলার স্বরটা ঠিক আমার কানের পাশ থেকেই ভেসে আসছে, অথচ কুয়ো ছিল বেশ কয়েক হাত দূরে। হুজুর সাহেব কোনো উত্তর না দিয়ে পড়া চালিয়ে গেলেন, তবে তার গলার স্বর আরো দৃঢ় হয়ে উঠল। হঠাৎ কুয়োর কাপড়ের বাঁধন একটু আলগা হয়ে গেল, আর ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এসে আমাদের ঘিরে ধরল। সেই বাতাসে একটা পুরনো ভেজা মাটির মতো গন্ধ ছিল, যা আমার শরীরের প্রতিটা লোম দাঁড় করিয়ে দিল। হুজুর সাহেব চিৎকার করে বললেন, এখনই দৌড়ে ঘরে চলে যান, পেছনে তাকাবেন না। আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে শুনতে পেলাম হুজুর সাহেবের গলার আওয়াজ আরো জোরে হয়ে যাচ্ছে, আর সেই সাথে একটা তীক্ষ্ণ বিকৃত চিৎকার। আমি ঘরে পৌঁছে দরজা বন্ধ করে দিলাম। নাসরিন কাপা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি শুধু বললাম, দোয়া পড়তে থাকো, আর কিছু জিজ্ঞেস করো না এখন। প্রায় 1 ঘন্টা পর দরজায় টোকা পড়ল। হুজুর সাহেবের গলা শুনে দরজা খুললাম। তার মুখ ক্লান্ত, কিন্তু চোখে একটা স্বস্তির ছাপ। তিনি বললেন, বাঁধন আবার শক্ত করে বেঁধে দিয়েছি, তবে এবার আগের চেয়ে বেশি কড়াকড়ি নিয়ম মেনে। যতদিন এই বাঁধন অক্ষত থাকবে ততদিন সমস্যা হবে না। তবে আপনার ছেলেকে বলে দেবেন ওই জায়গার নাম যেন মুখেও না আনে। পরদিন সকালে রহিমা খালা আমাদের ঘরে এলেন। তার চোখ মুখে একটা অদ্ভুত ক্লান্তি, যেন সারা রাত তিনিও ঘুমাননি। তিনি রাফির মাথায় হাত বুলিয়ে দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর নাসরিনকে বললেন, বোন, আজ থেকে ছেলেকে সন্ধ্যার পর ঘরের বাইরে বের করো না, অন্তত আরো কিছুদিন। আর কখনো এই ঘটনা নিয়ে ওর সামনে বেশি কথা বলো না। বাচ্চাদের মন বড় অদ্ভুত, ওরা না বোঝা জিনিসও মনে ধরে রাখে। আমি জিজ্ঞেস করেছিলাম, খালা, রহিমার মা কি সত্যি এখন ওখানে আছেন? তিনি শুধু বলেছিলেন, কিছু কিছু মানুষ মরে গিয়েও যেতে পারে না বাবা, বিশেষ করে যাদের ভেতরে কষ্টটা এত গভীর হয়ে যায় যে তারা নিজেরাই বুঝতে পারে না কোনটা ভালোবাসা আর কোনটা জিদ। এটুকু বলে তিনি আর কিচ্ছু বলেননি, চুপচাপ উঠে চলে গিয়েছিলেন। এরপর কয়েক মাস কেটে গেছে। রাফি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠেছিল। স্কুলে যেত, খেলতো, হাসতো, আগের মতোই দুরন্তপনা করত। শুধু একটা জিনিস বদলে গিয়েছিল, ও কখনো বাঁশবনের দিকে তাকাতো না, যেন কে ওর মনে একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। আমরা 1 বছর পরে ওই চর থেকে বদলি হয়ে চলে আসি। শহরে ফিরে আসার পর জীবন আবার আগের ছন্দে ফিরেছে,
কিন্তু আজও কোনো রাতে হঠাৎ বাতাস থেমে গেলে আমার বুক কেটে ওঠে। আজও আমি জানি না রহিমার মার আসল পরিচয় কি ছিল, তার সন্তানের কি হয়েছিল, আর কেন তিনি বারবার অন্যের সন্তানকে নিজের সন্তান বলে দাবি করতে চাইতেন। হয়তো এই প্রশ্নের উত্তর কোনোদিন পাওয়া যাবে না। আজও মাঝে মধ্যে রাতে ঘুমের মধ্যে আমার ছেলে বিড়বিড় করে কি যেন বলে, যা আমরা ঠিক বুঝি না। বেশিরভাগ সময়েই তা নিছক অস্পষ্ট শব্দ, কিন্তু মাঝে মধ্যে খুব কম সময়ের জন্য সেই শব্দগুলো একসাথে জুড়লে যেন একটা নাম শোনা যায়, যে নামটা আমি কখনো তাকে শেখাইনি। এখানেই আজকের ঘটনা শেষ করছি। ঘটনাটি কতটা সত্য আর কতটা মনের ভুল তার বিচার আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। তবে একটা কথা মনে রাখবেন, কিছু নীরবতা না ভাঙাই ভালো, কারণ কিছু ডাক একবার সাড়া পেয়ে গেলে সহজে থামতে চায় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে নিজের মতামত জানান এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে পরবর্তী পর্বগুলো মিস না হয়। আপনাদেরও যদি নিজের জীবনে এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে, নির্দ্বিধায় আমাদের ইমেলে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।